দর্শক, ইসমানী মির্জা পরিচয় মুক্তবাক অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই জানিয়ে দেব আজকে শিরোনামগুলো। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। নতুন কমিশনের যাত্রা শুরু, নিরপেক্ষ বিশ্বাসযোগ্য নির্বাচন দেয়াই প্রধান কাজ বললেন সিইসি। ভুল চিকিৎসায় শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগে পুরান ঢাকায় তুলকালাম, দফায় দফায় সংঘর্ষ, ভাঙচুর। ব্যাটারি চালিত রিকশা বন্ধের প্রতিবাদে আজও চালকদের বিক্ষোভ, লাইসেন্স চেয়ে 2 মাসের আলটিমেটাম। পট পরিবর্তনে প্রশাসনকে ঢেলে সাজানোর উদ্যোগ, বিসিএস এর মাধ্যমে 18,000 নতুন নিয়োগের সিদ্ধান্ত। ডেঙ্গুতে একদিনে বছরের সর্বোচ্চ মৃত্যু, 24 ঘন্টায় 11 জনের প্রাণহানি, হাসপাতালে ভর্তি 1000-এর বেশি। দর্শক, আজ আপনাদের সাথে আছি আমি মাজুর আহমদিন। আমাদের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আমরা কথা বলবো, কিভাবে একটা ঐক্য পাওয়া যায় যে মতপার্থক্য রয়েছে তার মধ্য থেকে, সে নিয়ে কথা বলতে দুজন সম্মানিত অতিথিকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। আছেন জনাব মাহমুদুর রহমান মান্না, তিনি সভাপতি নাগরিক ঐক্য, এবং আছেন জনাব মোহাম্মদ শফিকুল আলম, তিনি প্রধান উপদেষ্টার প্রেস সচিব। আপনাদের দুজনকেই স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। জনাব মান্না, আপনার কাছে শুরুতে আসতে চাই। আপনি একটা অনুষ্ঠানে কথা বলতে গিয়ে বলছিলেন যে সংস্কার প্রয়োজন, কিন্তু তার আগে মানুষের খাদ্যের নিরাপত্তা প্রয়োজন। এই দুটো কাজ এই সরকারের কাছ থেকে আপনি কিভাবে আশা করেন যে তারা কোন কাজটি কিভাবে করবেন বলে আপনার মনে হয়? সমস্যা হয়েছে কি জানেন, এই যে যেরকম করে আপনি বললেন না, এইভাবে আমি বলিনি কথাটা। মানে সংস্কারের আগে খাদ্যের প্রয়োজন, এই কথা বলবার কোনো মানে হতে পারে না। তো এটা যে কেউ বোঝে। আমি বলেছি যে যেমন ধরেন, মানে বিষয়টা এরকম করে বিষয় বলার ছিল যে ডক্টর ইউনূসের গভর্নমেন্ট যে আসলেন, তারা এই এত দিনে 3 মাস কিছুদিন তাদের পারফরমেন্সটা কীরকম। ইকোনমির ক্ষেত্রে আমি বলেছি যে ম্যাক্রো লেভেলে তার তো একটা ওয়ান্ডারফুল সাকসেস আছে, এত বড় প্রসপারিটি ওয়ার্ল্ড ওয়াইড। আগে আমাদেরকে লোনই দিতে চাইতো না, হয়তো অনুদানই দিচ্ছে অনেকগুলো বিলিয়ন, তারপরে এমনিতে ঋণও দিচ্ছে। এবং উনি বলেছেন এই দুটো জিনিস পেলে, ওদিকে হলো 10 বিলিয়ন নাকি 10 বিলিয়ন, এখানে 5 বিলিয়ন, একটা ভালো ফুটিং পায় ইকোনমি। তারপরে রেমিটেন্সের অবস্থা ভালো, তারপরে ভালো গতিও পাবে অর্থনীতি। বাট মানে ইকোনমিক্সে যেরকম ডেফিনেশন বলা হয়েছে এভরিডে বিজনেস অফ লাইফ, তো এভরিডে বিজনেস অফ লাইফ যদি মানুষের দেখি, তাহলে এইটা একটু ডিফিকাল্ট। বিকজ মানুষের নাভিশ্বাস উঠে গেছে দ্রব্যমূল্যের কারণে। মানুষের পেটে যদি ভাতই না থাকে, তার পেটে যদি ক্ষুধার আগুন জ্বলে, তাহলে তার কাছে সংস্কার মোস্ট ইম্যাটেরিয়াল হয়ে যায়। এই হলো বক্তব্য। এখন আপনি কীরকম করে বলে বা পত্রিকা কীরকম করে এসে ওরকম বলিনি, এটা আমি এখনও বলছি। আমি মনে করি যে দ্রব্যমূল্য গভর্নমেন্টের এই যে ধরেন এত বড় অ্যাচিভমেন্ট আমি বলছি, কিন্তু আপনি কারো কাছে শুনেছেন কিনা আমি জানি না, অন্য কোনো রাজনৈতিক নেতা কিংবা অন্য কেউ বলছেন না যে এটা একটা বিরাট ব্যাপার হয়েছে। আজকেও দেখলাম যে রেমিটেন্স এই কয়েক মাসের মধ্যে কতদিনের মধ্যে অনেক বেড়েছে আগের তুলনায়। তো এগুলো তো খুবই বড় মাপের জিনিস, কিন্তু এইটাকে আমি মাইক্রো লেভেলের সাথে হয়তো যুক্তই করতে পারছি না, অথবা করছি না, দরকার কি, আমি শুধু ইলেকশনে বুঝছি। কিন্তু বিষয়টা এরকম নয়। আমি এরকম মনে করি যে দুটোই করতে হবে। আর ওই যে আমেরিকানরা বলেছেন, আমাদের ফরেন সেক্রেটারিকে বলেছিল যে ডক্টর ইউনূসের গভর্নমেন্টকে আমরা সাপোর্ট করছি, কিন্তু উনি যদি দীর্ঘ সময় থাকেন তাহলে পপুলারিটি হারাবে, আর আমাদের দেশে তো ক্রিটিক্যাল বেশি। এই জন্যে আমি মনে করেছি যে তার সাকসেস স্টোরি ফিনিশ হবার আগেই উনি ইলেকশন দিয়ে চলে গেলে ভালো। আমি কি তার একটা কথা বলি, আমার কথাটা শেষ করবো। মানে ডক্টর ইউনূসের সাথে আমার দীর্ঘদিনের পরিচয়ের জন্য, যেহেতু আমার টিচার ছিলেন, আমি অনেক কথা তাকে খুব ডাইরেক্ট বলতে পারি। তো আমাদের সাথে যখন ডায়লগ হয়, তখন ওনাকে আমি জিজ্ঞেস করলাম, স্যার আপনি কি কোনো মতলব আছে নাকি আপনি দীর্ঘদিন ক্ষমতায় থাকবেন? বলে এইসব কী কথা বলছো? তার বলছে, না স্যার, আপনি নিজে এত বড় মানুষ যে এই চিফ অফ দি কেয়ারটেকার গভর্নমেন্ট ও চিফ অফ এই আপনার চিফ অ্যাডভাইজারের চাইতে ওই পজিশনটা বড়ই বরঞ্চ। আপনি যদি আবার ওই মতলব করেন যে আরও থাকবেন, দেন ইউ বিকাম স্মলার। আর আপনি যদি ভালো একটা ইলেকশন দিয়ে যেতে পারেন,
যেটা গণতন্ত্রের একটা বেস তৈরি করবে, ইউ ইভেন বিকাম বিগার। তো এটা বললাম আমি তো তাই করতে চাই। আমি বললাম আমি বিশ্বাস করি, এই জন্য আরেকবার আপনার কাছে বললাম। তো এইটা আমি মনে করি যে উনি এই দিকেই যাওয়া দরকার, যাতে ওইটা মেনটেন করতে পারেন। কিন্তু ওনার সমস্যাটা আছে যেহেতু পলিটিক্স কখনো করেন নাই। এই যে সমস্ত দাবি দাওয়া নিয়ে প্রতিদিন ঘটনা ঘটছে, দেখেন এগুলো এখন পর্যন্ত আমাদেরকে গভর্নমেন্টকে ধাক্কা দেয়নি, কিন্তু কোনো একদিন হঠাৎ এটা একটা বাজে ইরাপশন হয়ে যেতে পারে যদি আপনি হ্যান্ডেল করতে না পারেন। দ্রব্যমূল্যের জন্য হতে পারে। আর যেহেতু আমাদের যারা মানে ক্ষমতায় ছিল, যাদেরকে উৎখাত করা হলো, তারা যে ষড়যন্ত্রটা করছে এবং তাদের পেছনে যেরকম করে ইন্ডিয়া দাঁড়িয়েছে, ওটা আমাদের জন্য খুব বড় থ্রেট। তার এগেন্স্টে অনেক বড় ন্যাশনাল ইউনিটি আমাদের থাকা দরকার। সেইটাও নষ্ট হয়ে যাচ্ছে। বিকজ বিএনপি তো এখন অভিযোগই করছে যে সরকার মন্তব্য করছে বলে। ওই যে একটা কয়েকজন স্ট্যান্ডিং কমিটি মেম্বার বললেন না, আপনারা আমাদের বলেন যে আমাদের ধৈর্য নেই, আমরা ক্ষমতার জন্য অধীর হয়ে গেছি। তা আমরা তো এটা বলতে পারি যে আপনারাও ক্ষমতায় থাকার জন্য নানা রকম ফন্দি ফিকির করছেন। এগুলো সব পত্রিকায় ছাপা হয়েছে। তারেক রহমান বললেন যে ষড়যন্ত্র আরও বেশি হতে পারে যদি তাড়াতাড়ি নির্বাচন না দেয়। এবং ফ্রম অলমোস্ট ডে ওয়ান, মানে এই গভর্নমেন্ট চলে যাওয়া, ওই গভর্নমেন্ট চলে যাওয়ার পর থেকেই বিএনপি ওই কথাই বলছে ইলেকশন। গভর্নমেন্টের পক্ষ থেকে অ্যাটলিস্ট একটা মুভ হবে, যেন আমরা বিএনপিকেও বোঝাবার চেষ্টা করছি, পলিটিক্যাল পার্টি বা স্টেক হোল্ডারদের সাথে কথা বলে একটা ইউনিটি করবার চেষ্টা করছি। এইটা কিন্তু মানুষের কাছে দৃশ্যমান না। এই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার কি করতে পারে বলে মনে হয় আপনার? এটা তো অনেক কিছুই হতে পারে। এটা ইকোনমিক মেজার হতে পারে, পলিটিক্যাল হতে পারে, অ্যাডমিনিস্ট্রেটিভ হতে পারে। যেমন ধরেন আমরা খুব বেশি করে বলতাম না যে সিন্ডিকেটের কারণে এটা হচ্ছে। তো সিন্ডিকেট আপনি কার্ভ করার জন্য বা তাদেরকে একটা ইয়েতে আনবার জন্য কিছুই দেখিনি। তারপর মনে করেন এই যে মানে দেশের প্রত্যন্ত অঞ্চল না হলেও ধরেন এখান থেকে বগুড়া বা ধরেন রাজশাহী থেকে ওখানে আপনি একটা সবজি 20 টাকা 40 টাকায় কিনতে পারছেন, ঢাকায় আস্তে আস্তে 100 টাকা হয়ে যাচ্ছে। চাঁদাবাজি তো চলে ভেতরে ভেতরে। এবং আমরা যাই বলি না কেন, আমরা যে গুণগত পরিবর্তন সমাজের করতে চেয়েছি, মানে নতুন বাংলাদেশ বলছি, মানে কি আমরা সেটা তো কোয়ালিটেটিভলি নিশ্চয়ই চাইতে বেটার হবে। কিন্তু ভেতরে ভেতরে আপনি ওই ল্যান্ডের অফিস বলেন, তারপরে পুলিশ স্টেশন বলেন, অন্য জায়গায় বলেন, ঘুষ চলছে। তো আবার শুরু হয়েছে। যেটা প্রথম কয়েকদিন একেবারে বন্ধ ছিল সেটা এখন চলছে। এটা যদি গভর্নমেন্ট না জানে তাহলে তো হবে না, তাদের জানতে হবে এবং জানবার পরে কী করা যায় এটা তাদেরই বলতে হবে। যেমন আমাকে দু একজন জিজ্ঞেস করেছেন, আচ্ছা পুলিশ অ্যাডমিনিস্ট্রেটরে কী করা যেতে পারতো বলেন তো। তা আমি বললাম ভাই আমি তো হ্যান্ডেল করছি না, তাহলে আমি তো জানি না যে পুলিশের কোন জায়গায় কী উইকনেস আর কী দিয়ে এটাকে ঠিক করা যায়। আপনি খেয়াল করে দেখেন, যখন লতিফুর রহমান দায়িত্ব নিলেন, সন্ধ্যা থেকে রাত 10টার মধ্যে 13টা না কতটা সেক্রেটারি উনি ইয়ে করে দিলেন, সরিয়ে দিলেন। তারপরে তার হোমওয়ার্ক করা ছিল কিছু। এই যে ওনারা বলেন না মাঝে মাঝে, এখনও ভাইয়ের সাথে কথা হচ্ছিল, নিশ্চয়ই উনি বলবেন যে মানে 15 বছর ধরে তারা যে ডাউন দ্য লাইন যেভাবে জিনিসটা সাজিয়েছে, এটা ব্রেক করা কি সোজা কথা নাকি? আমি তো আওয়ামী লীগ করতাম, বিএনপি অনেক দিন ক্ষমতায় ছিল, তখন শেখ হাসিনা আমাদের কাছেই গল্প করেছে যে অ্যাডমিনিস্ট্রেশন তো খালেদা জিয়া সাজিয়েছে 3-4টা পর্যন্ত, টিয়ার পর্যন্ত। আমরা ক্ষমতা নিয়েই কী করবো? অথচ উনি ক্ষমতা নেবার পরে তাকে অপোজ করার কিছু পাননি আপনি। জি, প্রথম দিন রেখেছে, আমি লাস্ট ইয়েটা বলিনি, গভর্নমেন্ট যখন এই ছাত্ররা বিক্ষোভ করলো আর আপনি অটো প্রমোশন দিয়ে দিলেন, তখনই প্রথম দিন মনে হচ্ছে যে গভর্নমেন্ট বোধহয় উইক, না হলে দেবে কেন? এটা তো দেওয়ার কথা না। তো ওই উইকনেসের ব্যাপারটা, এই মেসেজটা যদি চলে যায়, স্ট্রেংথের মেসেজ না যায়, তাহলে ব্যুরোক্রেসি তো ভয় করবেই না। পুলিশ তো ভয় করছে পাবলিককে, ওইটা আর একটা জিনিস, একটু ডিফিকাল্ট। কিন্তু এইটা হয়তো এত ডিফিকাল্ট হতো না আমার মনে হয়, যদিও আমার অভিজ্ঞতা তো নেই, আমি বলতে জি, পারবো। ধন্যবাদ। জনাব শফিকুল আলম, আপনার কাছে আসি। যে প্রতিদিনের যে সমস্যাগুলো মেটানো, এটা একদিকে, আরেকদিকে এই সরকারের কাছে তো অনেক বড় প্রত্যাশা সংস্কারের ব্যাপারে। এই দুটোর ভারসাম্য আসলে সরকার কিভাবে রক্ষা করছে? না, আমি তো মনে করি যে আমরা মানে উই আর ম্যানেজিং থিংস ভেরি, আমি বলবো যে ভালোভাবেই তো ম্যানেজ হচ্ছে। অবশ্যই আমাদের ফোকাস ডে টু ডে ম্যানেজমেন্টে তো আমাদের ফোকাস, আবার অ্যাট দ্য সেম টাইম আপনার মনে থাকতে হবে যে একটা রেভলিউশন বা একটা গণ অভ্যুত্থান, ইট ক্রিয়েটস একটা মানে অতিমাত্রায় হাই এক্সপেকটেশন তৈরি করে। যারা এই স্ট্রিটে আসছে তারা দুটো জিনিস জানে, একটা হচ্ছে যে এই গভর্নমেন্টটা তার কথাগুলো শুনবে, আর এটা আর একটা জানে যে তার উপরে কোনো ধরনের কোনো কেউ গুলি করবে না, কেউ তাকে
টিয়ার গ্যাস মারবে না, মানে খুব না পারতে এটা করবে। আর একটা হচ্ছে যে তাকে সব সময় আগে 15 বছরের যে তার যে সাপ্রেস ছিল, সে হচ্ছে কেউ তাকে এখন আর সাপ্রেস করবে না, তার মুখটা কেউ বন্ধ করবে না, বা কেউ একজন ধরা মানে এদের একজনকে হঠাৎ করে গায়েব হয়ে যাবে না, ঠিক না? এই জায়গাগুলো গভর্নমেন্টের মানে আমি এই যেই হাই এক্সপেকটেশন যে তৈরি হয়েছে, আমাদের বিগেস্ট চ্যালেঞ্জটাই ছিল এক্সপেকটেশনটা ম্যানেজ করা। আপনার এক্সপেকটেশন যে না আমি এইটা, আপনি এক্সপেকটেশন হচ্ছে যে আপনি ফ্রিডম অফ প্রেস চান, একদম আনফেটার্ড, কোনো ধরনের কোনো সুতো দিয়ে কোনো ধরনের কোনো আপনি ইয়ে চান না। আর একটা গ্রুপ চাচ্ছে যে আমি এই 15টা বছরে আমার বেতনের মূল্যায়ন হয় নাই, বা আমি এই 15টা বছর ধরে আমি ডেভেলপমেন্ট বাজেটে আছি, আমি রেভিনিউতে আসিই নাই। রেভিনিউ মানে হচ্ছে আপনার চাকরিটাকে পার্মানেন্ট করা, যাতে আপনি পেনশন পাবেন, সেগুলো নাই। আপনি ফলে হয় কি সিরিজ আকারে সবাই আসছেন। তো এগুলো যে ম্যানেজ করা, এটা সত্যিকার অর্থে এটা অন্য আপনি যদি অন্য কোনো গভর্নমেন্টের সাথে এটা তুলনা করেন, সেটা ফখরুল তারপরে মঈনের গভর্নমেন্টের সাথে আপনি তুলনা করতে পারেন, দ্যাট ওয়াজ এ মানে মিলিটারি গভর্নমেন্ট। ফখরুলকে সামনে রেখেছে ঠিকই, বাট ইট ওয়াজ এ মিলিটারি টেক ওভার, এটা পিপলস টেক ওভার না। তো এখানে তো একটা পিপলসের একটা পার্টিসিপেট হয়েছে, পুরো একটা গণঅভ্যুত্থান হয়েছে। ওই গভর্নমেন্টের কাছে কেউ কিন্তু এক্সপেকটেশন করছে না, বরঞ্চ সবাই ওই গভর্নমেন্টের কাছে ভয় পাচ্ছে যে আমাকে না আজকে নিয়ে যে জয়েন্ট ইন্টারোগেশন সেলে নিয়ে যে সে জোর করে আমাকে দিয়ে একটা কনফেশন করিয়ে না আমার ভিডিওটা ছেড়ে দেয়। তো সেই জায়গায় কিন্তু আমাদের এই গভর্নমেন্টটা নাই। বা আপনি আগের যেগুলো লতিফুর রহমানের গভর্নমেন্ট বলেন বা জাস্টিস হাবিবুর রহমানের গভর্নমেন্ট, যারা 3 মাসের, ওইটাও খুব ইজি, বিকজ তার পুরো ম্যান্ডেটটাই হচ্ছে ইলেকশন, এর বাইরে কোনো কিছু না। আমাদের ম্যান্ডেটটা হচ্ছে আমার প্রতিদিনটা আমার দেখতে হবে, আমি প্রতিদিন ম্যানেজ করব, আবার অ্যাট দ্য সেম টাইম আমার রিফর্মের ফোকাসটা থেকে আমি সরব না। আবার অ্যাট দ্য সেম টাইম আরও কিছু সমস্যা যেটা হচ্ছে যে আমার সবাইকে নিয়ে আমার ভালো থাকতে হবে। সবাইকে হ্যাপি করা টাফ না, আপনি কতজনকে হ্যাপি করবেন? কেননা আপনি যেই ভঙ্গুর ইকোনমিকে আপনি ইনহেরিট করেছেন, এটা তো ভয়াবহ। আমি বলতে পারি প্রথম যে ক্যাবিনেটের যে মিটিংয়ে মানে সবাই চিন্তিত, আমি সারের টাকাটা কিভাবে আনবো, সার না হলে আমার বড় হবে না, আমি টাকাটা কি মানে আলু বীজের টাকাটা কিভাবে নিব, বা আমি কাতার গভর্নমেন্ট বলছে যে কালকের মধ্যে আমার $1 বিলিয়ন দিতে হবে, আমি এই টাকাটা কি, আপনি পুরো একটা ভঙ্গুর একটা অর্থনীতির একদম খাদের কিনারে রেখে উনি চলে গেছেন। এবং আপনি দেখেন না কি সব বাজে বাজে প্রজেক্ট, আপনি কে বলেছে ওনাকে এই আন্ডারব্রাইটে, আপনি আনোয়ারার ওইখানে আনোয়ারার নিচে এই পুরো প্রজেক্টটা $1 বিলিয়ন প্রজেক্ট, এবং আজকে তো কালকে দেখলেন 450 কোটি টাকা দিয়ে উনি একটা প্রাসাদ করেছেন। পুরোটা সবাই জানে যে ওইখান থেকে কোনো দিন যাবে না, কারণ চিটাগাং থেকে ওই দিকের রুট নাই, রুটটা পুরোপুরি ছিল হচ্ছে কক্সবাজার পর্যন্ত। আনোয়ারে ওইখানে কেন নেওয়া হয়েছে, একটাই কারণ, এটা হচ্ছে জাভেদ যিনি ছিলেন মিনিস্টার, ল্যান্ড মিনিস্টার, তার কনস্টিটিউয়েন্সি হচ্ছে সেটা, উনি এটা করেছেন। তো এই যে মহা একটা মানে ভয়াবহ রকমের একটা প্লান্ডার হয়েছে বাংলাদেশের হিস্ট্রিতে, সেইটাকে দায়টা নিয়ে আমরা এগোচ্ছি, আমরা ওইটাকে কীভাবে ম্যানেজ করবো। ডে টু ডে একটা ফায়ার ফাইট, আমি যদি আপনাকে ওগুলো ভিডিও করে এনে দেখাইতাম যে হাউ দে ম্যানেজ থিংস, আমি অগাস্ট মাসটা যদি বলি, প্লাস আপনি ধরেন পুলিশ নাই, পুলিশ আপনার ডিউটি করবে না, চলে গেছে স্ট্রাইকে। সেই জায়গায় আমি বলবো যে এখন এসে আমি বললাম তো এই যে 2-1টা যেটা হচ্ছে, দিস ইজ এ মানে কি বলবো মানে সাডেন ইরাপশন অফ প্রোটেস্ট, এবং ওই এক্সপেকটেশন যে আমার কথাটা শুনবে। এখানে রাজনৈতিক দলগুলোর তরফ থেকে একটা অভিযোগ প্রায় শুনে যে সরকার আসলে রাজনৈতিক দলগুলোর সাথে যথেষ্ট নিয়মিত বসছে না, তাদের সাথে যথেষ্ট আলাপ হচ্ছে না। এটার একটা প্রাতিষ্ঠানিক রূপ থাকা উচিত, যার মাধ্যমে রাজনৈতিক দলগুলোর সাথে সরকার একটা নিয়মিত ভিত্তিতে বসবে এবং তাদের মতামত নেবে। সেটা নিয়ে সরকার 4 দফা মিটিং হয়েছে, চলমান একটা প্রক্রিয়া, এবং যে কেউ আমাকে রিচ করতে পারেন, আমাদের অ্যাডভাইজারদেরকে রিচ করতে পারেন, তাদের প্রত্যেকটা কনসার্ন আমরা অ্যাড্রেস করার চেষ্টা করছি, যে কেউ। এবং আমরা আপনার দেখেন না, মূল কনসালটেশনটা তো হবে হচ্ছে আপনার 31শে ডিসেম্বরের পরে, যখন 6টা কমিশন আপনাকে রিপোর্টগুলো দিবে, তখন এসে আমি মান্না ভাইয়ের কাছে যাব যে মান্না ভাই আপনারা দেখেন যে এই 6টা কমিশন যে হয়েছে, আপনি একজন প্রাজ্ঞ রাজনীতিবিদ, আপনার কি মনে হয় কতটুকু নেওয়া যায়, কনসেনসাস কোথায় রিচ করা যায়,
উনি হয়তো বলবেন যে এইটা হলে আমার, কারণ আমরা সবাই চাচ্ছি একটা ডিউরেবল সলিউশন। আমরা 90-এর পরে যেই পলিটিক্যাল সেটেলমেন্টটা আমরা করেছি সেটা টিকে নাই আমাদের রাজনীতিবিদদের ব্যর্থতার কারণে। এটা আমাদের 15-20 বছরে এটা শেষ হয়ে গেছে। বিএনপি কিছুটা এটাকে ইনজিউর্ড করেছে, আর ওরা এসে ওকে গলা কেটে ইয়েতে ঢুকাই দিছে, কবরস্থ করেছে। তো এই এখন এসে আমার নতুন একটা পলিটিক্যাল সেটেলমেন্ট করতে হবে। এই সেটেলমেন্টটা আমরা আশা করছি যে আমেরিকার যেমন পলিটিক্যাল সেটেলমেন্ট 1776-এ করেছে, এটা 250 বছর টিকেছে। আমরাও চাচ্ছি যে এটা 250 বছর টিকুক বা 200 বছর টিকুক, যেন প্রতি 5 বছর অন্তর আমাদের সবারকে চিন্তা করতে না হয় যে আমি ভোটটা ঠিক মতো দিব কি না। ফলে এই যে রাজনীতিবিদদের সাথে যে আমাদের মূল আলাপটা, সেটা শুরুই হবে আমি যখন 6টা মেজর কমিশনের রিপোর্টগুলো পাবো, বা আপনি জুডিশিয়াল কমিশন যেটা হয়েছে, যে সমস্ত ল, আপনি নিজে লয়ার, আপনি বললেন যে না এই লটা আপনি চেঞ্জ করতে পারি না, বা আপনি পুরো বিশ্বের কাছে আপনি যদি কথা বলেন, কেউ মনে করে না বাংলাদেশের ক্রিমিনাল জাস্টিস সিস্টেম আসলে অপারেট করে। পুরো ক্রিমিনাল জাস্টিস সিস্টেম বাংলাদেশের বেসড অন হচ্ছে আপনার টর্চার। আমি আপনাকে টর্চার দিয়ে কনফেশন নিব, নেওয়ার পরে আমি আপনার ওই কনফেশনটাই আমি ইউজ করব আপনাকে। পৃথিবীতে এটা এই ধরনের আছে নাকি? জি, জনাব মান্না, আপনার কাছে ফিরে আসতে চাই। এই যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলা হচ্ছে, সেটা নিয়ে রাজনৈতিক দলগুলো কি ভাবছে, এবং বিশেষত রাজনৈতিক দলগুলো তো দিনের শেষে সরকার চালাবে, রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের জন্য আসলে আমরা কি ভাবছি? ওদের এজেন্ডার মধ্যেই নেই। ইনফ্যাক্ট যে রাজনীতি সংস্কৃতির কথা বললেন, সংস্কার বলতে যেটা বোঝানো হয়, ধরেন 41টা দল মিলে 31 দফা দিয়েছে, ওর মধ্যে পলিটিক্যাল পার্টির বা পলিটিক্সের যে কালচারাল চেঞ্জ, এটা কোনো এজেন্ডাতেই নেই। তারপরে গভর্নমেন্টের যে 6টা প্লাস 4টা 10টা করেছে, তার মধ্যেও ওই জিনিসটা নাই। এজন্য কী হয়েছে, ধরেন মানে ব্লেম গেম ঠিকই চলছে, জবরদখল বা দখলদারি তো চলছে, চাঁদাবাজি চলে। এগুলোকে ঘৃণা করতে শিখবে মানুষ এই এত বড় অভ্যুত্থানের মধ্যে দিয়ে, যে আমরা একটা নতুন বাংলাদেশ করতে চাই, তার জন্য একটা নতুন সংস্কৃতি লাগবে। নতুন সংস্কৃতির জন্য আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে থেকে এটা আসতে হবে। অনেকেই এটা বুঝতে পারে না হয়তো, যে পলিটিক্সই আসলে দেশের সব কিছু নিয়ন্ত্রণ করে। ইকোনমিক্স বলেন, কালচার বলেন, স্পোর্টস বলেন, যাই বলেন, রাজনীতির উপরে কোনোটা যেতে পারে না। সেই রাজনীতিরই যদি আপনি করতে না পারেন, তাহলে কেমনে করবেন? এই এজেন্ডা আমি এগেন বলছি, এইটা নাই। কিন্তু এইটা মানে ন্যাচারালি আছে, এটা নিশ্চয়ই। কেন? যে মানে দুটো আমি উদাহরণ বলি। একটা হচ্ছে যে বাংলাদেশে একটা অদ্ভুত ঘটনা ঘটছে। প্রথম যে আন্দোলনের মধ্যে দিয়ে সরকারের পতন হলো, কথিত বিরোধী দল পলাতক, তখন মানে আন্দোলনের বিজয়ের পরে পলাতক। আর এইবারে হয়েছে যে বিশাল একটা অভ্যুত্থানের মধ্যে দিয়ে সরকারের পতন হলো, মূল যে বিরোধী দল তারা সাইড লাইনে, তারা কিন্তু ফ্রন্টে নাই। এই গ্যাপটা আমাদেরকে বুঝতে হবে যে এইটা হলো কেন, এবং তারপরে এই গ্যাপটা কমিয়ে নিয়ে জনগণের সাথে আবার সম্পৃক্তি এবং মানে হোল সিস্টেমটাকে একটা আপনার ডেভেলপ জায়গাতে নিয়ে যাওয়া, যেটা আপনি বন্দোবস্তের কথা বলছেন। আমি বন্দোবস্ত শব্দটা বলতে একটু ভয় পাই, বিকজ এটা অনেক বড় টার্ম। মানে এটা হোল সোশ্যাল কন্ট্যাক্টের কথা যদি বলেন না, তাহলে কতগুলো সাইট কভার করতে হবে সেটা বুঝেন। এখন এই মুহূর্তে আমরা অতদূর করতে পারি না। ডেফিনেটলি যে গভর্নমেন্ট আসছে, সেই গভর্নমেন্ট আগের গভর্নমেন্টটা, কেয়ারটেকার গভর্নমেন্টটা এজেন্ডা একটাই, ভালো ইলেকশন করে দেবে। এটার ইন্টারিম গভর্নমেন্ট মানেই হচ্ছে তাকে ইলেকশনও করতে হবে, এবং একটা গভর্নমেন্ট থেকে আরেকটা গভর্নমেন্টে যাওয়া পর্যন্ত যে সময়, সেই সময়টা রেগুলার গভর্নমেন্টের মতো তাকে ডিউটিও করতে হবে। এখানে যদি ধরেন অ্যানোমালি থাকে, এখানে যদি নৈরাজ্যিক অবস্থা থাকে, করে সব কিছু আবার স্ট্রেইটেন আপ করবে এবং করে রাষ্ট্রটাকে সাজাবে, সেই কাজগুলো করবে। আবার এইটাকে আর একটা ডেভেলপ ফর্মে নিয়ে যাবে, পলিটিক্যালি সোশ্যালি যত দিক দিয়ে পারে। তো এইটা করবার জন্যে যত বড় সময় ইত্যাদি দরকার, এই গভর্নমেন্টের এই রকম টার্মের কথা কিন্তু বলা হচ্ছে না। টার্মটা বলা হচ্ছে তুমি যত তাড়াতাড়ি পারো নির্বাচন দিয়ে চলে যাও। জি, নির্বাচন যদি ঠিক মতো দিতে না পারো, তাইলে বরঞ্চ সমস্যা তৈরি হতে পারে। আমি একটা জিনিস বলবো, সেটা হচ্ছে বিরতির সময় হয়ে গেছে, তাহলে আপনার কাছে ফেরত আসি, তখন কথাটা শেষ করি। দর্শক, একটু পরে ফিরছি, আশা করি সাথে থাকবেন।
দর্শক, আপনারা দেখছেন ইস্পাহানি মির্জাপুর চা। আমরা ছিলাম জনাব মাহমুদুর রহমান মান্না আপনার কাছে। একটা প্রশ্ন জুড়ে দিতে চাই। এই যে রাজনৈতিক ঐক্যের কথা বলছি এবং যেটা বলা হচ্ছিল একটু আগে জনাব শফিকুল আলম বলছিলেন যে 31 ডিসেম্বরের পরে আসলে মূল আলোচনাটা শুরু হতে পারে রাজনৈতিক দলগুলোর সাথে। সেখানে আসলে দলগুলোর মধ্যে একটা ন্যূনতম ঐক্যে পৌঁছানোর জন্য কি আগে থেকে রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে আলাপ করা প্রয়োজন, এবং এর সাথে বোধহয় রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের খানিকটা আলাপ আপনি করছিলেন? না, সংস্কৃতির বিষয়টা তো আমি মনে করি এটা একটা জাতীয় ভিত্তিতে একটা ক্যাম্পেইন হবে। এটা ঠিক কেউ যে আপনার একটা গাইডেড কিছু করবে তা নাও হতে পারে, আপনি আপনার মতো করবেন, আরেকজনের মতো করছে, কিন্তু টার্গেটটা হচ্ছে যে কালচারালি আপলিফট করতে হবে সবাইকে বা পলিটিক্সকে। ওই রকম করে যদি হয় তাহলে এটার ইম্প্যাক্ট অন্যদের মধ্যে পড়বে। নাইলে আপনি যদি বলেন যে না বিএনপিকে এইভাবে চলতে হবে, বেবি আপনার কথাটা জাস্টিফাইড এবং আপনাকে সবাই রেসপেক্টও করে, কিন্তু বিএনপি নাও মানতে পারে, বিএনপি বলে বলছি না, যে কোনো পার্টি নাও মানতে পারে। তো ওইটা তো হয়ই যে সবাই বলবে যে দলগুলো নিজেদের মতো চলবে, দলকে ডিকটেট করবেন বাইরে থেকে, তা তো আপনি করতে পারেন না। এই কারণে এইটা একটা মানে ইন্টারপেনিট্রেশন টাইপের ব্যাপার হবে সোসাইটির মধ্যে, ওইরকম করে করা যেতে পারে। কিন্তু আপনি পরে যে প্রশ্নটা করলেন, এই প্রশ্নটার জবাব দেওয়ার জন্যে আমি মনে করি আপনাকে মানে গ্রাউন্ড থেকে উঠে আসতে হবে। গ্রাউন্ড থেকে উঠে আসা বলতে কী বোঝাচ্ছি, দেখেন আমাদের মতো বিভাজিত সমাজ তো খুব কম আছে, এবং এই বিভাজন বহু ক্ষেত্রে খুবই অযৌক্তিকও বটে, এবং সেই বিভাজনটা দলে দলে যেরকম আছে, দলের মধ্যে আছে, দলের মধ্যে একটা দুটো নয়, হয়তো 4টা 5টা আছে, এবং সেগুলো মানে একদম হয়তো ইন্ডিভিজুয়াল ইন্টারেস্টে, একটা গ্রুপে, একটা প্যারোকেলিজমে বা অন্য কিছুতে এরকম করে বিভিন্নভাবে হয়েছে। এইখানে সব কিছুকে মিলে একটা ঐক্য গড়বার চেষ্টা যদি করা যেত, মানে ধরেন যেহেতু ডক্টর ইউনূস দায়িত্ব নিয়েছেন, মানুষ এই ব্যাপারে আশাবাদী হতেই পারে, কিন্তু যে ওনাকে তখন সবাই মানে, ওনাকে দুনিয়ার সবাই মানে, ওনাকে সবাই মনে করে যে উনি সবচেয়ে ভালো বোঝেন, উনি যদি দিতে পারতেন। বাট এইটা তো একটা পলিটিক্সের ব্যাপার, পলিটিক্সের ব্যাপারটা উনি কতখানি হ্যান্ডেল করতে পারবেন সেটা তো দেখবার ব্যাপার আছে। এই পর্যন্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে যদিও ভাই বললেন যে এটা তো তাদের সাথে কথাবার্তা হচ্ছে, কিন্তু ধরেন আমি আমার অভিজ্ঞতাই বলি, আমার দল বা আমার জোট গণতন্ত্র মঞ্চের সঙ্গে সরকার পলিটিক্স নিয়ে একবারও বসে নাই। 2বার বসেছে, সেটা ইস্যুতে, একটা 15 আগস্ট আর একটা পূজার বিষয় নিয়ে। আর বিএনপির সঙ্গে ব্যাপারটা একই, কিন্তু বিএনপি নিজে জোর করে চেয়েছে যে আমরা কথা বলতে চাই, এবং সেরকম করে কথা হয়তো হয়েছে, সেটারও রেজাল্ট কী হয়েছে সেটা আমি জানি না। কারণ আমি বিএনপির সঙ্গে সরকারের রিলেশন আরও ভালো হয়েছে যে তা দেখছি না। কার দোষ কার গুণ সেটা আমি বলছি না, আমি বলছি যে ডেফিনেটলি যেহেতু এই গভর্নমেন্ট একটা ইন্টারিম গভর্নমেন্ট, তাদের ডিসকোর্সটা কন্টিনিউয়াস হওয়া দরকার। এবং বহু ক্ষেত্রেই এরকম হতে পারে যে আলটিমেটলি ওই যে বললাম, যেহেতু পলিটিক্সটাই ডমিনেট করবে, বিশেষ করে ক্ষমতা তো তাকেই দিতে হবে আপনার যিনি ভোটে জিতে আসবেন। এবং এখন পর্যন্ত মানুষ বিশ্বাস করে, আমি নিজেও ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে ডক্টর ইউনূস একটা পার্টি করছেন না, ডক্টর ইউনূসের পার্টি ইলেকশন করছে না, তার মানে উনি নির্বাচন দিয়ে চলে গেলে একটা পলিটিক্যাল পার্টি সেটা নেবে। তো সেই পার্টি কার উপর আপনি ছেড়ে যাচ্ছেন? কোনো অভিমান করে তো ছেড়ে যেতে পারবেন না যে কী করবো, এরা কথা শুনে না, এরা এখনও রাষ্ট্রিক রয়ে গেল, কালচার হলো না, তাদের দিয়ে না পারলে আমি কী করবো, আমার দায়িত্ব এরকম নয়। এটা পুরা জাতিরই দায়িত্ব যাতে এই জিনিসটা গড়ে ওঠে। পলিটিক্সের ওই কোয়ালিটেটিভ ডেভেলপমেন্ট না হলে আপনি যে সংস্কার করবেন সেটাও সাস্টেন করবে না। মানে এটা কিন্তু মানে একটা কী বলবো যে জটিল এবং বহুমুখী একটা জটিলতা এটা, সেটা যদি আপনি করতে চান। এই ক্ষেত্রে উনি যেটা বলছেন যে রিপোর্টগুলো পেশ করবার পরে ডায়লগটা শুরু হবে, যেমন ধরেন আমরা যখন কথা বললাম তখন পত্রিকা আমরা এটা পড়লাম যে কমিশনগুলো তাদের রিপোর্ট লিখিতভাবে দেবে। তো আমি স্যারকে জিজ্ঞেস করলাম যে এটা করবার দরকার কি আছে, কমিশন যে রিপোর্ট তৈরি করবার কালেই স্টেক হোল্ডারদের সাথে কথা বলতে, পলিটিক্যাল পার্টিগুলোর সাথে না, আপনার কমিশন পলিটিক্যাল পার্টিগুলোর সাথে কথা তো বলছে না, এবং পলিটিক্যাল পার্টিগুলোর সাথে তারা কথা বলবে না তাও বলে দিয়েছে। তারা এইটা প্রিপেয়ার করে গভর্নমেন্টের কাছে দেবে, গভর্নমেন্ট পলিটিক্যাল পার্টিগুলোর সাথে ডায়ালগ করবে। আমি এটা ঠিক বুঝলাম না, ধরেন একটা এসে লিখেছি আমি, ব্যাখ্যা দেবেন আপনি বা আপনি আরেকজনকে বোঝাবেন, এটা কিন্তু খুব কমফোর্টেবল কোনো কাজ নয়।
আমি লিখেছি, আমি জানি কি বিবেচনা করে লিখলাম। আমি যত সহজে কথা বলতে পারতাম আপনি অত সহজে করতে পারবেন এরকম আমার মনে হয় না। যে কারণে কমিশনই যদি কথা বলতো, তারপরে গভর্নমেন্টের কাছে যেত, একসাথে কথা বলতো, কথা বলবার জন্য আপনার ব্যারিয়ার তো করবার দরকার নেই, যেটা আপনি কমফোর্টেবল মনে করেন তাতেই হতে পারে। ডক্টর ইউনূস বাংলাদেশের সব নেতাকেই ডাকতে পারেন চা খাওয়ার জন্য, ইন্ডিভিজুয়ালিও ডাকতে পারেন, কোনো একটা ব্যাপারে ডিফারেন্স যদি থাকে তাহলে তার সাথে কথা বলতে পারেন। এইটা সবচেয়ে বেশি নেসেসারি মনে করি আমি। যেহেতু বিভাজিত সমাজ, যেহেতু আপনি একটা সংস্কারে হাত দিয়েছেন যেখানে অনেক রকম পার্থক্য মতাদর্শগতভাবেই আছে। এই যে 14 দল না 17 দল দেখা করতে গেছিল, 2.5 ঘন্টার ব্যবধানে 5,000 প্রস্তাব দিয়েছে। 5,000 প্রস্তাবের 5,000 চেহারা আছে, সব পার্টি মিলে কতগুলো হবে, সেগুলোকে শেষ পর্যন্ত সাম আপ করবে কি, কীরকম করে করবে, খুবই একটা ডিফিকাল্ট জিনিসটা। তা আমি এটাও আমি স্যারকে জিজ্ঞেস করেছিলাম, আপনি কি এটা চাপিয়ে দিতে পারবেন কারো পরে? না, চাপিয়ে দেবো কেন? তো চাপিয়ে না দিলে আপনার একদম মিনিমাম যে ন্যাশনাল কনসেনসাসটা হবে তার ভিত্তিতে যাবেন। যেগুলোতে কনসেনসাস হয়েছে তা করবেন। আচ্ছা, যেগুলো কনসেনসাস হয়নি, ডিফারেন্স আছে, কি করবেন? আমি মনে করি এটা হতে পারে ডক্টর ইউনূস হয়তো, আমি তাকে ফাদার ফিগার, টিচারের মতো মনে করি। আমি মনে করি যে উনি ওনাদের সাথে কথা বলে যতদূর সম্ভব এটাতে একটা ইউনিটি আনবার চেষ্টা করতেন। যা হতো তদ্দূর দিতেন, যা হতো না সেটা জানিয়ে দিতেন জাতিকে, যেটা এই কারণে এই জায়গাতে হয়নি, পরবর্তী পার্লামেন্ট বা পরবর্তী গভর্নমেন্ট এই কাজটা করবে। আপনি যদি শেষ করতে চান করেন, কারণ কথা আবার শেষ হয়, আমি পরে বলবো। নিশ্চয়ই। জনাব শফিকুল আলম, আপনার কাছে ফিরে আসি। এই যে এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষের যে একটা চাওয়া সংস্কারের, এবং সেটা তো খুব স্পষ্টভাবে আমাদের দেয়াল লিখনগুলো যদি আমরা দেখি বা বিভিন্ন সময় ছাত্র জনতার আন্দোলনের বিভিন্ন পর্যায়ে স্লোগানগুলোর মধ্যে এটা উঠে এসেছে। এর পাশাপাশি এখন আবার রাজনৈতিক দলগুলোর তাদের একটা অবস্থানের কথা তারা বলছে, বিশেষ করে নির্বাচন নিয়ে তারা চাপ দেওয়ার কথা বারবার ঘুরিয়ে ফিরে বলছেন, না হলে বলছেন ষড়যন্ত্র অনেক বেশি হবে। কিন্তু দিনের শেষে এটা সত্য যে এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে ছাত্র জনতা, এই রাজনৈতিক দলগুলো নয়। তাদের ভাবনার প্রতিফলন আসলে কিভাবে হচ্ছে এই গোটা সংস্কার প্রক্রিয়ায়? না, তারা তো আপনি দেখেছেন যে ভয়েস অফ আমেরিকা কিন্তু গতকালকে ওদের একটা ওপিনিয়ন পোলের একটা রেজাল্টগুলো জানিয়েছে। হ্যাঁ, ওইখানে ওরা বলছে যে 66%, মানে 65.9% লোক চাচ্ছে যে রিফর্মটা করে তারপর ইলেকশন দেওয়ার কথা। রিফর্ম যাতে ক্যারি আউট করে এই গভর্নমেন্ট, ইমপ্লিমেন্ট করে, তারপরে আর আপনি দেখেন ওই যে 6টা কমিশনের ব্যাপারে আপনি দেখবেন যে তারা কতটুকু সমর্থন দেয়। এই যে 6টা কমিশন দিয়ে যে আমরা রিফর্ম করার চেষ্টা করছি, প্রফেসর ইউনূস যে করেছেন, যেমন জুডিশিয়ারি, কনস্টিটিউশন, পুলিশ, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, অ্যান্টি করাপশন কমিশন, এই যে আরও আরেকটা আছে। তো এই 6টা কমিশনের ক্ষেত্রে আপনি দেখেন ন্যূনতম সাপোর্ট ছিল 92% অ্যান্ড অ্যাবাভ, কিছুটা 96% হয়েছে। তো এইটার মানে কি, আপনি একটা ওভারওয়েলমিং আপনি দেখছেন যে জনগণের চাচ্ছে যে একটা সত্যিকার অর্থে কী এরিয়াতে মানুষ রিফর্ম চাচ্ছে, কনস্টিটিউশন রিফর্ম চাচ্ছে। এটা কি নতুন কনস্টিটিউশন হবে নাকি অ্যামেন্ডমেন্ট হবে, এটা পরের কথা। আবার তারা রিফর্ম চাচ্ছে, তারা পুলিশের রিফর্ম চাচ্ছে। কেননা পুলিশকে আগের সরকার মানুষের এগেনস্টে, জনগণের এগেনস্টে দাঁড় করিয়ে একটা ভয়াবহ রকমের একটা কি বলবো, একটা ক্রিমিনাল একটা বাহিনী করে ফেলেছিল। তারপরে আপনি দেখেন অ্যান্টি করাপশনের ক্ষেত্রে আপনি এই টিআইবির রিপোর্ট দেখেন, প্রতি বছর আমাদের এখান থেকে 12 থেকে 15 বিলিয়ন ডলার সাইফন অফ হয়েছে। তো এই প্রত্যেকটা ব্যাপারে কিন্তু তারা দিচ্ছে, এবং তাদের এই অপিনিয়ন পোলটা, আর এই অপিনিয়ন পোলটা নিয়েছে ORG কোয়েস্ট, খুব নাম করা। এরা এইগুলোর উপরে খুবই মানে এটা নিয়ে ওদের কাজ করার বুৎপত্তি আছে। তো এই লোকগুলো, এই যে আমরা যে অপিনিয়ন পোলের মাধ্যমে এক্সপ্রেস হলো যে তারা কি চায়। হ্যাঁ, আমরা তো মনে করি যে আমাদের যে রিফর্মের যে ইনিশিয়েটিভ, ইটস ওভারওয়েলমিংলি সাপোর্টেড বাই পিপল। তো এই জায়গাগুলো আমার মনে হয় যে উনি যেটা বললেন, আমরা পলিটিক্যাল পার্টিগুলোর সাথে সত্যিকার অর্থে আমরা একটা কমন কনসেনসাসে যেতেই হবে। আর এইখানে আমাদের রোলটা কিন্তু চাপিয়ে দেওয়া না, এখানে আমাদের রোলটা ফ্যাসিলিটেটর। আমরা এইভাবে আমাদের রোলকে, স্যার এই বলেছেন ইদানিং ইন্টারভিউতে, আমরা ফ্যাসিলিটেট করতে চাই। আমরা চাই যে এটা নিয়ে একটা ওপেন একটা ডিবেট হোক, এবং এই ডিবেটগুলো হচ্ছে, কিন্তু পত্রিকাগুলো লেখা আসছে, মানুষ তার এক্সপ্রেশনগুলো বলতেছে, মানুষ কী ধরনের কনস্টিটিউশন চায় সেটা বলছে। বাংলাদেশের প্রত্যেকটা, ইভেন যে মাদ্রাসার যে স্টুডেন্ট, সেও বলছে যে সে কী চায়। হ্যাঁ,
বাংলাদেশের ফ্রিঞ্জ গ্রুপগুলো যারা একদম র্যাডিক্যাল টাইপের, তারাও বলছে যে আমি এই কনস্টিটিউশন, নো ম্যাটার হোয়াট, তাদের আসলে কতটুকু ইয়ে আছে। তো এই কথাগুলো আরও বলিষ্ঠভাবে আসবে যখন আমরা রিপোর্টগুলো পাবো। অ্যান্ড রিপোর্টগুলো ওনাদের কথা এই জন্য নেয় নাই, কারণ অনেক ক্ষেত্রে ওনারা যেটা করছেন রিটেন সাবমিশন নিয়েছেন ওনাদের থেকে, নিয়ে রিপোর্টগুলো যখন হবে ওনাদের সামনেই দেওয়া হবে, মান্নার ভাইয়ের সামনে, যে মান্না ভাই আপনি দেখেন কতটুকু আপনি নিতে চান, কতটুক ইমপ্লিমেন্টেবল এই গভর্নমেন্টের। মানে যারা মান্না যেটা বলতে চাচ্ছিলেন যে যারা রিপোর্টটা তৈরি করছেন তারাই আসলে ভালো ব্যাখ্যা করতে পারতেন এই রাজনৈতিক দলগুলোর কাছে। না, তারা যে এই রাজনীতি দলের থেকে নিয়ে, মানে ওনারা কিন্তু রিটেন সাবমিশন চেয়েছেন, আমি জানি না ওনার কাছ থেকে চেয়েছেন কিনা। জি, হ্যাঁ, রিটেন সাবমিশন কিন্তু চেয়েছেন ওনারা, এটাই কনসালটেশনে যান নাই, বাট রিটেন সাবমিশন সবার থেকে নিয়েছে, নিয়ে ওরা এটা ইনকর্পোরেট করবে যে না আমরা এই যে 3টা মাসে আমরা দেখেছি সবাই এইটা চায়। আর এই রিপোর্টগুলো নিয়ে আবার যেটা হবে যে একটা কনসেনসাসের উপর বিল্ডিংয়ের জন্য একটা কমিটির মতো হবে। এরা আমাদের মানে এটা কয়েক মাস জুড়ে আমাদের এই ডায়ালগটা হবে। এই ডায়ালগটা হচ্ছে আমাদের ফিউচারের জন্য ডায়ালগ। এই ডায়ালগটা আমার নিউ জেনারেশনের ডায়ালগ। এই ডায়ালগটা হবে যে এই ছেলেগুলো ক্যাম্পাসে দাঁড়ালো আবু সাইদের মতো, তাদের ফিউচারটাকে সিকিউর করার জন্য ডায়ালগ। আমি আশাবাদী বাংলাদেশের মানুষ সব কিছু কিছু ক্ষেত্রে আনবিলিভেবল রেজিলিয়েন্স শো করেছে। সামনেও আমার মনে হয় যে এই ডিবেটের জায়গাগুলো, এবং এতে যেটা হবে যে অনেক আপনি 1972-তে দেখেন খুব কি ম্যাসিভ ডিবেট হয়েছে ওই কনস্টিটিউশন নিয়ে, বা এত পুল অফ ছিল না তো, একটা দুইটা ইউনিভার্সিটি ছিল। এখন দেখেন প্রত্যেকটা ইউনিভার্সিটি কি ইউনিক। এই পুরো আন্দোলনে সবচেয়ে বেশি কোন ইউনিভার্সিটিতে মানে শহীদ হয়েছে বলেন? কেউ জানেও না এটা। নর্দার্ন ইউনিভার্সিটিতে হয়েছে, তারা বুক চেতিয়ে দাঁড়িয়ে গেছে উত্তরাতে। তো এই যে সবাই তো এতে মানে এর দাঁড়ানোর কারণ কি, সে আসলে তার ফিউচারটাকে সিকিউর করে, ফিউচারটাকে সে ওই জায়গায় নিতে চায়, তার একটা ডেমোক্রেটিক অ্যাসপিরেশনটা সবাইকে জানাতে চায়। আমি আশাবাদী, আমি মনে করি যে এটা হবে। এবং প্রফেসর ইউনূস এখানে পুরো নিউট্রাল একজন ফ্যাসিলিটেটরের কাজ করবেন। উনি সবাইকে বলবেন যে না আসেন, বসি, আমরা একটা জায়গায় দাঁড়াই, বলি যে আমরা কোথায়। এটা আছেন আমাদের ভাগ্যবিজ্ঞ নাই, ওনারা 15 বছর ধরে সাফার করেন নাই। এটা তো 15 বছর এই যে ছেলেগুলো ইন্সপাইরেশন পেয়েছে কেন, ওনাদের কাছ থেকে পেয়েছেন। মানে ওনারা দাঁড়িয়েছিলেন, মানে কিছু দিন আমি দেখেছি যে 7-8 জন লোক হয়েছে, কিন্তু দাঁড়িয়েছেন তো, ঠিক না? এখানে এই প্রশ্নটা ঘুরে ফিরে আসে যে রাজনৈতিক দলগুলো তাদের মতো করে সংঘবদ্ধ বা অন্যান্য আরও কিছু হয়তো দল বা গ্রুপ রয়েছে যারা নিজেদের কথাটা বলতে পারে, কিন্তু এই আন্দোলনে তো দেশের একেবারে আপামর জনতা অংশগ্রহণ করেছিলেন, ছাত্রদের বাইরে এটা স্টেক হোল্ডারদেরকেও ডাকা হবে। যেমন কনস্টিটিউশনের ক্ষেত্রে মাইনরিটিদের তো একটা বড় স্টেক আছে, তারা দেখতে যাবে তাদের প্লেস ইন দ্য বাংলাদেশ সোসাইটি কি হয়, বা আপনাদের ইথনিক কমিউনিটিগুলো, তারাও তো চিন্তা করবে যে না আমি কি আমার কনস্টিটিউশনে কি আমাকে আমার রাইটটাকে খর্ব করা হচ্ছে কিনা। তো এদের সাথে আলাপ হবে না, অবশ্যই আলাপ হবে, প্রত্যেকটা গ্রুপের সাথে আলাপ হবে, জেন্ডার গ্রুপের সাথে আলাপ হবে, প্রত্যেকটা, যাতে এটা একটা আমার ফিউচারকে সিকিউর করে, যাতে আমার 200 বছর ধরে আপনি আমেরিকান কনস্টিটিউশন দেখেন কত ধরনের ইন্টারপ্রিটেশন হয়। ইদানিংয়ের এই যে কিছু না এই যে মারা গেলেন ওদের সুপ্রিম কোর্টের জাজ, হ্যাঁ, ইতালিয়ান বংশোদ্ভূত, উনি অরিজিনালিজম দিয়েছেন। ওনার পুরো আইডিয়া হচ্ছে যে অরিজিনালিজম, তুমি যাই ব্যাখ্যা করো, সেই 1976-এ ওই যে জেফারসন বা জর্জ ওয়াশিংটন বা অ্যাডামস বা জন যারা এরা যেই ব্যাখ্যাটা দিয়েছে, বা আলেকজান্ডার হ্যামিল, ওইটার বাইরে যাওয়া যাবে না। এটা 200 বছর পরেও এটা ঠিক আছে। এবং এটার উপরে পুরো রিপাবলিকানদের পুরো হোল আইডিয়া অফ কনস্টিটিউশন ইজ বেসড অন দিস গাই। উনি যেটা দিয়েছেন, নামটা আমি বলতে পারছি না, মারা গেছেন। জি। আর এই মুহূর্তে দাঁড়িয়ে যে সমস্যাগুলো এই সংখ্যালঘু সম্প্রদায় বলুন বা সমাজের বিভিন্ন অংশে যারা বিভিন্ন ধরনের জীবনযাত্রায় অভ্যস্ত, তারা ক্ষেত্র বিশেষে হামলার শিকার হচ্ছেন। নারায়ণগঞ্জে লালনের একটা আখড়ায় সেখানে মৌলবাদীরা বাধা দিয়েছেন, এই ব্যাপারগুলো সম্পর্কে আসলে সরকারের অবস্থানটা কি? না, আমরা তো জানিয়েছি, আমরা প্রত্যেকটা বিষয়ে, আপনি মাইনরিটির বিষয়ে আপনি দেখেন না, দুর্গাপূজায় আমরা কি পরিমাণ সিকিউরিটি দিয়েছি।
এটা মানে আমরা স্পেশাল অ্যাপ করেছি, প্রত্যেকটা মণ্ডপকে আমরা ইয়ের সাথে নিয়ে এসেছি, আমাদের সিকিউরিটি অ্যাপারেটার, সিকিউরিটি যে সার্ভেলেন্সের সাথে এনেছি, যাতে কোনো কিছু হলে আমরা তৎক্ষণিক কিনে। এবং আমি মনে করি এবারে দুর্গাপূজায় কি কোনো কিছু খুব মেজর কিছু, এক জায়গায় একটা ককটেল ফুটানো হয়েছিল, ওইটা ফুটে নাই, এবং আরেক জায়গায় যেটা হয়েছে যে চিটাগাঙে কিছু ছেলে যে একটা পূজার মণ্ডপে ইসলামী গান গেয়েছে, এছাড়া আর মেজর কি হয়েছে। আর আপনি ইয়ের ক্ষেত্রে যেটা বলেন, মানে মাইনরিটি রিপ্রেশনের, সত্যিকার অর্থে এটা ওভারব্লোন হয়েছে। আমরা অস্বীকার করি না যে কিছু অ্যাটাক হয় নাই, কিন্তু আপনি দেখেন নেত্র নিউজ প্রত্যেকটা মৃত্যু নিয়ে ওরা ওদের লোককে পাঠিয়েছে প্রত্যেকটা ইনভেস্টিগেট করায়। ওরা দেখেছে 8টা মৃত্যু সত্যিকার এর সাথে রিলিজিয়াস মোটিভেশনে, এর মধ্যে বিএনপির ছেলেও মারা গেছে। এবং কেউ ওরা বলছে যে এই ভায়োলেন্সটা হয়েছে 5 তারিখের পরে, কিন্তু দেখা যাচ্ছে 2-1টা মৃত্যু যেটা 4 তারিখ হচ্ছে ওইটাও এখানে ইনক্লুড করেছে। আপনি পুরো রিপোর্টটা পড়েন, নেত্র রিপোর্টটা পুরোপুরি ওরা ডিবাঙ্ক করেছে। এখন আপনি যদি জোর করে এগুলো বলেন, তাতে হয় কি আপনার উপরে ট্রাস্টের ডেফিসিটটা হয়ে যায়। আমি চাই আপনি ফেয়ার বলেন। আমাদের সাথে আমাদের রেস রিলেশন খুব ভালো ছিল কোনো আমলে, আমি এটা স্বীকার করি না, কিন্তু আপনি ফেয়ারটা, আমি চাই যে আপনি ফেয়ার রিপোর্টটা করেন, যেটা সত্য সেটা তুলে দেন। সত্য সবচাইতে পাওয়ারফুল জিনিস, সত্যর কোনো অল্টারনেট নাই। জি, জনাব মান্না, আপনার কাছে ফিরে আসতে চাই। সামনের দিকে তাকালে যে দীর্ঘমেয়াদী একটা সমাধানের কথা জনাব শফিকুল আলম বলছিলেন, সেখানে আসলে কেমন বাংলাদেশ নাগরিক ঐক্যর তরফ থেকে আপনারা চিন্তা করেন? এটাও একটা খুব বড় প্রশ্ন হয়ে গেল, এবং এটা ব্যাখ্যা করার জন্য কী লাগবে তো বেশি সময়। আমি এরকম বলবো যে মানে পলিটিক্যালি আমরা একটা ওয়েলফেয়ার স্টেটের কথা বলি, এবং ওয়েলফেয়ার স্টেট নিয়ে তো অনেক গবেষণাই হচ্ছে অনেকভাবে। তার মধ্যে এই যে নতুন বন্দোবস্তের বিষয়টা নেই, এই বন্দোবস্তটা আমাদের নিজেদের তৈরি করতে হবে, যেটাকে আমরা বলছি। এবং এই বন্দোবস্ত ডেফিনেটলি কন্ট্যাক্ট কী হয়, কন্ট্যাক্ট হতে হয়, এক্সচেঞ্জ হতে হয়, ইউ কাম টু আ কনক্লুশন, একটা কনসেনসাসে আসেন এবং সবাই বোঝেন যে এইটা আমাদের সবার জন্যই বেনিফিট দেবে, সেরকম করে হয়। সো ডিসকোর্স ইজ আ মাস্ট, এটা তার মধ্যে দিয়ে গড়ে উঠবে। এর বাইরে এখন যদি ধরেন আমি একটা ফ্রেজিং করার চেষ্টা করি যে এইরকম করে করলেই সবচেয়ে ভালো হবে, সেরকম আমি মনে করি না। কতগুলো সেট প্রিন্সিপাল আছে ডেমোক্রেটিক স্টেটের, এগুলোর আমাদের অনেক উদাহরণ আছে। মানে আমেরিকাতে যেভাবে কনস্টিটিউশন ফ্রেম করা হলো, ওইখানে তো একজন সব থিসিস লিখে ফেলেছেন, আমাদের কিন্তু ওই অনুযায়ী চর্চা ওরকম না। মানে এখন পর্যন্ত যদি আপনি মানে ওই যে বুদ্ধিজীবী মহলকে বলেন, কনসার্ন অথরিটেটিভ যারা আছে তাদের কথা বলেন, তারা এখনও অতখানি এটার পেছনে ধ্যান দিয়েছে এটা আমার মনে হয় না। এটা পলিটিক্যাল পার্টিগুলো বিতর্ক করছে যে সেটা মানে খুব বেশি একাডেমিক্যালি এখনও করছে না। প্রপোজালগুলো কে কীরকম দেয় সেটা তো আমি জানি না। আর এগেন আমি বলবো যে ওই যে রিটেন দিতে বলেছে, এই রিটেনগুলো থেকে খুব ভালো কিছু পাওয়া যাবে তারা। সবসময় হয় যে মানে ধরেন পরীক্ষার হলে যেরকম লিখলেন আপনি, টিচার এবং এর মধ্যে আগে থেকে একটা রিলেশন আছে, তারা জানেন যে কোন সাবজেক্টটা কীভাবে আসে, তারা বুঝতে পারে। কিন্তু এইখানে যদি ধরেন কেউ একটা ইসলামিক রিপাবলিকের প্রপোজাল দেয়, কেউ বলে যে রাষ্ট্রধর্ম ইসলাম থাকতে হবে, কেউ যদি বলে সেকুলার দিয়ে থাকতে হবে, এটা তো কোথাও মিট করবে না। ওই জন্য বলছি ডিসকোর্সের সুযোগ ওই রিটেন। আপনি বলছেন এই সবগুলো দল বা মতের মানুষকে একসাথে নিয়ে বসা উচিত? এরকম কোনো কথা নেই, ইন্ডিভিজুয়ালি বলতে পারেন, একসাথেও বসতে পারেন। ধরুন আলাদা আলাদা গিয়ে বলে চলে আসলেন, তারপরে এটা আসলে ন্যূনতম চলে কেন আসবেন? কেউ একজন থাকবে, অথবা একটা টিম থাকবে যারা সব জিনিসটা কম্পাইল করবার চেষ্টা করবেন। তো তাহলে আপনি কনসেনসাস পাবেন কোত্থেকে? তো তারা রেগুলারলি কথা বলছে। আমি মানে ধরুন যিনি ইসলামিক রিপাবলিকের কথা বলে আসলেন আর যিনি বললেন যে একটা সেকুলার রাষ্ট্র হতে হবে, তাদের মিলার জায়গাটা কোথায় হবে? কোনো একটা জায়গা তো থাকতে হবে। আমাদের এই দেশে কিন্তু একটা বিরাট এক্সাম্পল আছে, আমি বলি আপনাকে। সেটা হচ্ছে এরশাদ চলে যাওয়ার পরে ফর্ম অফ গভর্নমেন্টটা কীরকম হবে। ওই যে পার্লামেন্টারি আর প্রেসিডেন্সিয়াল একটা বিতর্ক ছিল, আমরা সেটা মানে সম্পর্কটা স্থাপিত হয়েছিল, নিজেদের মধ্যে এক্সচেঞ্জ হচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত বিএনপির মতো দলও পার্লামেন্টারি ডেমোক্রেসিতে অ্যাগ্রি করলো। তো এইখানে এরকম কোনো একটা কম্প্রোমাইজের জায়গা হতো। এমন হতে পারে যেন একদম এক্স্যাক্টলি সেম টু সেম হয়ে হলো না, কিন্তু আমরা আপাতত শেলফ করলাম যে এটা আমরা রেখে দিচ্ছি, এটা মানে করতে পারবো না, আমরা হয়তো 6 বছর পরে করব, 6 মাস পরে করব, কিন্তু এখন এই পর্যন্ত আমরা এগ্রিমেন্টে নামলাম। এইটা করবার জন্যে ওই যেটা ফ্যাসিলিটেটর বলছেন, ফ্যাসিলিটেটরও কিন্তু গাইড,
ফ্যাসিলিটেটর মানে এরকম নয় যে উনি অনলি অন্যদের যা শুনছে শুনে কোনো রকম 2+2 করবেন, তা তো না। হি ইজ এ গাইড অলসো। এবং এই গভর্নমেন্ট সে গাইড হতে পারতো, এটা আমি আমার ওপিনিয়ন বলছি। সব পার্টি মিলে বলবে কিনা সেটা আমি জানি না। যখন ডক্টর ইউনূস বলেন যে আমার সাথে যে টিমের লোক আছে অ্যাডভাইজারে, তারা প্রত্যেকে নিজের নিজের জায়গায় সাকসেসফুল, হুইচ ইজ ভেরি ট্রু। এটা একটা বিরাট অ্যাসেট, তো বিরাট মানে তার মানে পুরা সোসাইটিতে যতগুলো ফ্যাক্টর ওয়ার্ক করে সবগুলোর উপরে তাদের মোরলেস একটা দখল আছে। তাহলে এই জিনিসটার উপর দখল আনতে পারবেন না সেরকম তো নয়। তাহলে দুইটা একদম ইস্ট মানে নর্থ পোল সাউথ পোলের লোক নিয়েও কথাবার্তা বলে তারা এক জায়গায় পৌঁছাবার চেষ্টা করতে পারবেন এবং এক জায়গায় সাকসেসফুল হতে পারেন। আমি মনে করি এরকম হতে পারতো, কিন্তু যদি কনফিডেন্সের গ্যাপ হয়ে যায় তাহলে আপনারা কিচ্ছু করতে পারবেন না। ওইটাই হলো পলিটিক্সের লেসন। যে পলিটিক্স হলো কি জানেন, সবসময় যে আপনি কী সত্যি কাজটা করলেন সেটাই না, অনেক সময় পাবলিককে বুঝতেও হবে যে উনি একটা ভালো কাজ করবার চেষ্টা করছেন। ওই কনসেপশন যদি না থাকে, অযথাই একটা ভুল বোঝাবুঝি যদি তৈরি হয়ে যায়, তাহলে এটা পারা যাবে না। এই জন্য ডিসকোর্সটা আমি ব্যক্তিগতভাবে শুরু থেকেই চলবার পক্ষে ছিলাম, এখনও মনে করি। আগে করিনি তাতে কোনো সমস্যা নেই, এখন থেকে হলেও করা দরকার। এবং প্রত্যেকে একজন আরেকজনকে বুঝবে যে আমরা যাই করছি আমরা দেশটাকে একটা ভালো জায়গায় নেওয়ার চেষ্টা করছি। কোনো সন্দেহ তো নেই যে আলোচনা ধরেন আজকেও আমরা এখানে করলাম, মনোযোগ যে দর্শক দেখছেন উনি ফিল করবেন যে একটা ভালো কিছুই হয়তো হচ্ছেন। আমি জানি না, নিজেদের প্রশংসা করে ফেলছি হয়তো, কিন্তু স্টিল ইজ ট্রু যে এটা মনে করবে না যে এইখানে আওয়ামী লীগ বিএনপি ঝগড়া লেগে গেছে বা দুইটা প্রতিদ্বন্দ্বী দলের ঝগড়াঝাটি হচ্ছে, এরকম তো হচ্ছে না। এইটুকু একটা বিরাট মেসেজ। আর একটা জিনিসও চিন্তা করেন, এই পর্যন্ত আমাদের দেশে কোনো সরকার হয়নি যে সরকারকে পতিত সরকার বাদ মানে পার্টি বাদ দিয়ে সবাই সমর্থন করছে, ক্রিটিসিজম সহ সমর্থন করছে, এবং এটা বলছে যে এই গভর্নমেন্ট যদি ফেল করে তাহলে সেটা আমাদেরও ফেইলিয়ার। এবং এটা আমরা খুবই বুঝি যে এটা মানে ফেল করলে আমাদের ফেট কী হতে পারে। সেই জন্যে আমি বলছি পরিবেশটা খুবই চমৎকার একটা কনসেনসাসে যাওয়ার জন্যে। সেটা যত ডিফিকাল্ট বিষয় হোক, কনস্টিটিউশনের মতো বিষয় হোক, আর আরও ইকোনমিক পলিসি তো এখানে তেমন কিছু আসছে না। যদি আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে ডক্টর ইউনূসের মানে নিজের একটা ভিশন আছে অ্যাবাউট ইকোনমিক ডেভেলপমেন্ট, হয়তো ওগুলোতে উনি কিছু আনতে পারেন, আই এম নট শিওর। কিন্তু এরকম জায়গা তৈরি হবে যেটা এটাকে সামনের দিকে নিয়ে যাবে অনলি থ্রু ডিসকোর্স। জনাব আলম, আপনার কাছে ফিরে আসি। আসলে কতটুকু সংস্কার হবে সেটা নিয়েও বিভিন্ন রাজনৈতিক দলের ভিন্ন ভিন্ন বক্তব্য আছে। কেউ বলছেন একেবারে অল্প কিছু সংস্কার করে বাকিটা রাজনৈতিক দলের উপর ছেড়ে দেয়া। এই যে বিভিন্ন রাজনৈতিক দলের তাদের মাঠের শক্তি বিবেচনায় না রেখেও যদি বলি যে একেবারে ভিন্ন ভিন্ন অবস্থান রয়েছে, সেটার ব্যাপারে আসলে সরকারের অবস্থানটা দিন শেষে না, সরকার ওয়েলকাম করে, এটা পুরোপুরি ওয়েলকাম করে। আপনি অবশ্যই আপনার খুব মন খুলে আপনার ভিউটা বলবেন, এটাই তো বেটার। আপনি আমি কথাটা শুনবো, তারপরে এই যে এই পুরো কনসেনসাসটা আসলে তৈরি হবে বিটুইন পার্টিস। উনি যেটা বললেন, প্রফেসর ইউনূস লেড এই গভর্নমেন্টটা যেটা করবে যে গাইডের রোলটা প্লে করবে, সবাইকে বলবো যে না তুমি ফেয়ার গেমটা খেলো। তাদেরকে মান্না ভাই হয়তো বা তার যুক্তিটা দেবেন না, আমি একটা ওয়েলফেয়ার স্টেট চাচ্ছি এইখানে। আরেকজন এসে হয়তো বলবো যে না আমি ইসলামিক স্টেট চাচ্ছি, আরেকজন বলবো যে না আমার সেকুলার স্টেট ছাড়া আমি এক চুলও নড়ব না। তো এই জায়গাটা, এই যে কনসেনসাসটা তো উনি বলবেন, ডাকবেন, তারপরে এসে সবাই একটা এটা ইট উইল টেক মান্থস। এটা সবাই যদি সবাই যদি মনে করে এটা 3 দিনের ব্যাপার, সেটা হবে না। ইট উইল টেক মান্থস। এই একটা কারণেই উনি কিন্তু বারবার বলছেন যে আমি ইলেকশনের ডেটটা দিতে চাচ্ছি না। এই জন্য আমরা তো আসলে জানি না যে এই পুরো প্রসেসটা কতদিন নেবে। কেউ বললো যে আমরা পিআরে থাকবো, প্রফেশনাল রিপ্রেজেন্টেশনে থাকবো, আরেকজন বললেন যে আমি থাকবো না। এটার উপর ডিপেন্ড করবে অনেক কিছু। অনেকে বলছে যে 500টা সিট, তো সেক্ষেত্রে আবার নতুন করে আপনার ডিমার্কেশন করতে হবে কোথায় কোথায় আপনি সিট দিবেন। আবার অনেকে এসে বলতে পারে যে আমার প্রেসিডেন্টের পাওয়ারটা আমি অনেক বাড়াবো, দুজনই যাতে ইলেকটেড প্রেসিডেন্ট হন, প্রেসিডেন্টও যেন একটা বড় একটা ভোটে একটা ইলেকটেড হন। তো এই পুরো জিনিসগুলো নিয়ে রাজনীতিকবিদরাই আলাপ করবেন, তাদের প্রত্যেকটা জিনিস করবেন। উনি দেখা যাচ্ছে একটা ইসলামিস্টের সাথে উনি কনভিন্স করতে যে না তোমার এটা ভুল, তুমি এই এমন একটা নিয়ে আসতেছ তো তুমি চাপায় দিচ্ছ, এটা মানুষ মানবে না। ও হয়তো আবার ফিরে যে আবার ভাববে যে না আমি কি এটা, সে ছাড় দিবে, উনি ছাড় দিবেন। এইভাবে করতে করতে একটা কনসেনসাসে আমরা আসতে পারবো। আমি এই ব্যাপারে আর যেটা হচ্ছে যে উনি চাচ্ছিলেন যে ডিসকোর্সটা এখন যদি আমরা ডিসকোর্সটা করতাম, যেটা হয়তো কি তাহলে এই লোকগুলো রিপোর্টই লিখতে পারতো না।
বিকজ মান্না ভাই বলতেন যে না তুমি এই আমার এই বাইরে কিন্তু যাবা না, বা ওর সবাইটা তো উনি নেবেন না। উনি ওনার থেকে রিটেন সাবমিশন নিয়েছেন, চরমনায়ের থেকেও রিটেন সাবমিশন নিয়েছেন। উনি ওনার মতো লিখবেন, লেখার পরে মান্নান ভাই যখন কনসালটেশন হবে তখন বলে যে দেখেন আমি কিন্তু এইটা বলেছিলাম, এটা আসে নাই, বাট আপনি ওই জায়গাটায় আমার যেতে হবে। উনি কিন্তু ওনার জায়গাটা ছাড়ছেন না, উনি ওনার জায়গায় স্টিকই করছেন। কিন্তু এখন এই জায়গাতে যদি পলিটিক্যাল ডিসকোর্স এখনই হয় তাহলে ওই রিপোর্টটা 31শে ডিসেম্বরের মধ্যে আসবে না, এটা বরং ব্যাহত করবে। আমরা চাচ্ছি যে রিপোর্টটা আসুক, সবার কাছে কপি যাবে, পুরো বাংলাদেশের প্রত্যেকটা সিভিল সোসাইটি গ্রুপের কাছেও যাবে, সবাই থ্রেড বের করে দেখবে যে কতটুকু যাবে। যেমন আমরা তো মনে করি আমার এখন 1971-এ 72-তে বা 73-তে আমার কয়টা পত্রিকা ছিল, টিভি ছিল কয়টা ডিবেট হতো। এখন আমার প্রত্যেকটা ক্যাম্পাসে ডিবেট হয়, আমার সিভিল সোসাইটির কত ধরনের সিভিল সোসাইটি হয়েছে তারা ডিবেট করে, ফেসবুকে ডিবেট হয়, টিভিগুলো দেখেন 30টা টিভি সবাই ডিবেট করে। তো আমি তো মনে করি আমি হোপফুল যে আমরা একটা ভালো কিছু পাবো। অনেক ধন্যবাদ। আজকের মতো সময় ফুরিয়ে গেছে, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক আপনাদেরকে ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি।